নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ভালো থাকার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভালো তো আপনাকে থাকতেই হবে, কারণ আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার পরিবারের দায়িত্ব আপনি কিভাবে নেবেন, সকলকে ভালো কিভাবে আপনি রাখবেন। যখন আপনি সুস্থ থাকবেন না তখন কারোর সাথে ভালোভাবে কথা বলতেও আপনার ভালো লাগবে না। অর্থাৎ সুস্থতা কিন্তু আমাদের সব কিছুকে সুন্দর করে দেয়। তাই সুস্থ থাকুন, জীবনের প্রথম শর্ত সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। সৌন্দর্যেরও বড় একটা ভূমিকা কিন্তু রয়েছে। আপনার স্কিন এবং হেয়ার হতে হবে একেবারে পরিপাটি, একেবারে গোছানো, তবেই কিন্তু আপনি একজন পারফেক্ট ম্যান বা ওম্যান হয়ে উঠতে পারবেন। আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাকে পারফেক্ট করে গড়ে তোলে। একেবারে প্রথম থেকে গোড়া থেকে আপনার হয়তো কোনো অসুস্থতা নেই, কিন্তু আপনি সুন্দরভাবে থাকতে চান, সুস্থভাবে থাকতে চান, সেখানেও কিন্তু আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যদি আপনার মনে হয় কোনো ধরনের শারীরিক সমস্যা আপনার চলে এসেছে, তাহলেও আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যদি এটা মনে হয় অসুস্থতা তো রয়েছে, তার জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছি কিন্তু মনের মতন ট্রিটমেন্টটা পাচ্ছি না, সুস্থ আমি হচ্ছি না, তবেও আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যদি অন্য কোথাও থেকে সকলে আপনাকে বলে দেয় আর কিছু করার নেই, আর আমরা পাচ্ছি না, আপনার জন্য এত দূর পর্যন্তই আমাদের কর্মকাণ্ড ছিল, তারপরেও কিন্তু আপনার জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অর্থাৎ সকলের জন্য এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে। একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আপনার জন্য হয়। অর্থাৎ এখানে শুধু মুখে মিষ্টি কথা কিন্তু থাকে না, প্রমাণ থাকে যে আপনি সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছেন। আজকে এরকমই কিছু বিষয় নিয়ে আবারও আপনাদের জন্য আলোচনা হবে এবং উপস্থিত রয়েছেন অবশ্যই আমার ভীষণ পছন্দের চিকিৎসক অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি সমস্যা নিয়ে তো আলোচনা করতেই হবে, এবং ম্যাডাম এলে সমস্যাটাও যেন কিরকম একটা স্পেশাল হয়ে যায়। মনে হয় সমস্যাটাকে নিয়ে জানা উচিত, চেনা উচিত, বোঝা উচিত এবং এর সাথে মোকাবেলা করা উচিত। এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস আজকের আমাদের আলোচনার বিষয়। আর আমার নামটা শুনেই বুঝতে পারছি পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, যেটা আমাদের প্রত্যেকেরই কম বেশি রয়েছে। তবে এই নামটার সাথে রোগটা কিরকম দেখতে সেটা একটু বুঝে নেবো। গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি এখন মোরলেস প্রত্যেকের মধ্যেই সেটা দেখা যায়। আর এই সমস্যাটা যেটা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস, যেটা আমাদের যে খাদ্য নালী যেটা রয়েছে তার একদম যে লাস্ট যে অংশটা রয়েছে যেটাকে ফান্ডাস বলা হয়, যেটা আমাদের স্টমাকের সাথে এসে যুক্ত হচ্ছে, এই ফান্ডাস অংশটার মধ্যে যদি আপনার সোয়েলিং হয়ে যায় বা ফুলে যায়, যদি ওখানে কোনো ইনফেকশন হয়, তাহলে সেটাকে আমরা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস বলে থাকি। সেখান থেকে আপনার অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, মানে অতিরিক্ত পরিমাণ আপনার পেটের মধ্যে যদি অ্যাসিড উৎপন্ন হয় সেটা ওপরের দিকে আপনার চলে আসতে পারে। আপনি যখন খাবার খাবেন তখন খাবারটা নিচে আর অ্যাসিড আপনাকে ওপর থেকে নিচের থেকে ওপরের দিকে চাপ দেবে। সেখান থেকে কিন্তু আপনার একটা নজিয়া, ভমিটিং এর টেন্ডেন্সি, মানে যেটাকে আমরা গা গোলানো বলে থাকি, বা বমি হওয়া, আপনার সেখান থেকে হেডেক চলে আসা, এরকম সমস্যাগুলো আপনার মধ্যে আসতে পারে। একদম। তাহলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব, পাশাপাশি আপনাদের সঙ্গেও কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। বলো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে ম্যাডাম ক্লিয়ার হচ্ছে না আমার। পিরিয়ডসটা ক্লিয়ার হচ্ছে না, তাই তো? না। আচ্ছা, বেশ। কতদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে? 3-3.5 লিটার মতো আমি জলও খাচ্ছি। পিরিয়ডসটা ক্লিয়ার হচ্ছে না, না ইউরিন ক্লিয়ার হচ্ছে না, কোনটা বলছো? না না, আমি বলছি আমার স্টুল ক্লিয়ার হচ্ছে না। স্টুল ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, আপনি কি বাইরে খাওয়া দাওয়া করেন বেশি? না, বাইরে সেরকম তো খাওয়া দাওয়া করি না। আচ্ছা, বা ড্রাই জাতীয় খাবার আপনি বেশি খান, মানে ড্রাই জাতীয় আপনার ধরুন আপনি বিস্কিট, চিপস এগুলো আপনি খান বেশি? আচ্ছা, দেখুন, আপনার যদি স্টুল যদি আপনার ঠিকভাবে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার সেখান থেকে ডাইজেশনের প্রবলেম আপনার চলে আসবে, আপনার আস্তে আস্তে গা হাত পায়ের সমস্যা আসবে, আপনার স্কিনের সমস্যাও কিন্তু চলে আসবে। আপনি যথেষ্ট পরিমাণে জল খাচ্ছেন, সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল ইজ এনাফ। আপনি সেই জলটা চেষ্টা করুন একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার, একটু লিউকওয়ার্ম ওয়াটার খাওয়ার আপনি একটু চেষ্টা করুন। আর যেটা আপনি বিস্কিট, চিপস, কেক এগুলো আপনি যে খাচ্ছেন সেটাকে একটু আপনি কম করুন। চেষ্টা করুন আপনি খাওয়া
দাওয়াটা বাড়িতেই করার, যেটাই আপনি খাবেন সেটা আপনি বাড়িতে খান। আর আপনি একটু ফাইবার জাতীয় খাবারটা বেশি খাবেন। ফাইবার আমাদের সবুজ শাকসবজির মধ্যে রয়েছে, স্পেশালি শাক যেগুলো রয়েছে সেই শাকগুলো আপনি একটু বেশি করে খান। ফাইবারের মাত্রা আপনার খাবারের মধ্যে বাড়ান। আর ফ্রুটস প্রত্যেক দিন আপনি কোনো না কোনো একটা ফল খাবেন। আপনার তাহলে স্টুল ফর্মেশনটা ঠিক করে হচ্ছে না, তার জন্য আপনার স্টুলটা ক্লিয়ারও হচ্ছে না। স্টুল ক্লিয়ার হলে আপনার অনেক সমস্যা, আপনার পেটের যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে সেটাও ঠিক হবে। স্কিনের সমস্যা যদি হয় যে আপনার পিম্পল একনি খুব বেশি হচ্ছে, সেটাও আপনার ঠিক হয়ে যাবে। তো একটু গরম জল খাওয়া শুরু করুন, ফাইবার জাতীয় খাবারটা বেশি করে খাবেন, ফ্রুটস খাবেন, আর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার রাখবেন, একটু এক্সারসাইজ করা, প্রত্যেক দিন যে কোনো এক্সারসাইজ করা, সেটা একটু আপনি ফলো করবেন। একদম। দেখুন, পেটের সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছে আর পেটের সমস্যার ফোন কিন্তু চলে এসেছে। সব থেকে বেশি ফোন কিন্তু আমরা পাই পেটের সমস্যার। যদি আপনার অন্য কোনো রোগও থাকে, অন্য কোনো প্রবলেমও থাকে, তাও আপনি তার সঙ্গে অ্যাড করে দেন, পেটটা কিন্তু আমার ভালো যায় না, আমার পেটটা কিন্তু পরিষ্কার হয় না। তাই এটা প্রত্যেকের সমস্যা। তবে এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস এটা কাদের, কেন হয়, কিভাবে ট্রিটমেন্ট রয়েছে, কি এর সিমটম, সবটাই ম্যাডামের থেকে একটু করে শুনবো। এটা যে কোনো সময় আপনার হতে পারে, ছেলে মেয়ে যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে, কিন্তু আমরা মিডল এজে এর সমস্যাটা আমরা বেশি দেখি। কেন? কারণ মিডল এজে ধরুন আপনার বাইরে কাজকর্মের জন্য বেরোতে হচ্ছে, বা আপনার সারাদিন কাজ আপনার বাইরেই থাকে, বাইরে আপনি খাওয়া দাওয়া করছেন, সেখান থেকে আপনার ডাইজেস্টিভ প্রবলেম শুরু হয়। আর এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস যেহেতু বললাম যে আপনার ফান্ডাসের অংশটা ফুলে যাচ্ছে বা সোয়েলিং হচ্ছে, সেটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়। বাইরে আমরা যে খাওয়া দাওয়াগুলো করি সেগুলো ধরুন ডিপ অয়েল ফ্রাই কোনো খাবার, সেই তেলটা আপনার এমন তো না যে প্রত্যেকদিন ফ্রেশ অয়েল ইউজ করা হচ্ছে, হয়তো সেটা একদিন দুদিন পুরনো তেল হতে পারে। ওই তেলে ভাজাভুজি জিনিস খেলে আপনার শরীর অসুস্থ হতে পারে। বা আপনি বাইরের যদি মিনারেল ওয়াটার ছাড়া যদি এমনি কোনো জল, আপনি রাস্তার ধারের জল আপনি রয়েছে সেটা আপনি খাচ্ছেন, সেখান থেকে আপনার পেটের সমস্যা আসতে পারে। তো এই বাইরের যে আমাদের খাদ্যাভ্যাসের যে আমাদের হ্যাবিট রয়েছে, সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলেই দেখবেন আপনার পেটের অর্ধেক সমস্যা আপনার এখান থেকেই ঠিক হয়ে যাচ্ছে। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে একটু কথা বলে নিই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে বলছো, বলো কি সমস্যা, বয়স কত? রায়গঞ্জ থেকে তর্ণী ঘোষ বলছি। আচ্ছা, বয়সটা একটু বলো। বয়স এই 29। 29। বলো কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে যে আমি পা পেতে না হাঁটতে পারছি না, মানে একদম ফুটের তলাটায় পা পেতে হাঁটতে গেলে প্রচন্ড লাগছে। বিশেষ করে প্রেশারটা আমার, মানে গোড়ালিতে প্রেশারটা লাগছে, ভারী ভারী ফিল হচ্ছে, এবং মাঝে মাঝে ওটা পেন হচ্ছে। আচ্ছা, আপনি কখনো আপনার ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছেন? না ম্যাম। আচ্ছা, একটু আপনি কাইন্ডলি আপনার একটা ইউরিক অ্যাসিড টেস্ট করান, ভিটামিন ডি আর ভিটামিন B12, এই তিনটে রক্ত পরীক্ষা আপনি একটু কাইন্ডলি করান। কারণ আপনি যেরকম সিমটমস বলছেন, সেটা যদি আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা যদি কম থাকে, তাহলে সেটা হতে পারে যে আপনার পায়ের তলায় ব্যথা হচ্ছে বা গোড়ালির অংশটা আপনার বেশি ব্যথা হচ্ছে। ধরুন আপনি অনেকক্ষণ বসে আছেন, তারপর যখন আপনি উঠবেন তখন আপনার দেখবেন পায়ে ব্যথা হচ্ছে, বা আপনি সকালে ঘুম থেকে ওঠার পর যখন পাটা নিচে ফেলছেন তখন দেখবেন আপনার ব্যথাটা বেশি হচ্ছে। তো একটু আপনি এই তিনটে পরীক্ষা করান, ইউরিক অ্যাসিড করান, ভিটামিন B12 আর ভিটামিন ডি, এই তিনটে আপনি রক্ত পরীক্ষা একটু করান কাইন্ডলি। রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন সেখানে এসে আপনি একটু দেখা করতে চান, একদম আপনি করতে পারেন। আমাদের একটু হেল্পলাইন নাম্বার একটু ফোন করে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আর আপাতত আপনাকে বলবো যে আপনি একটুখানি গরম জল করে তার মধ্যে নুন দিয়ে আপনার পাটাকে তার মধ্যে একটুখানি ডুবিয়ে রাখুন, আপনার গোড়ালি পর্যন্ত পাটাকে তার মধ্যে ডুবিয়ে রাখুন, অনেকটা আপনার পেইন রিলিফ হবে এর থেকে। একদম। আর যারা যোগাযোগ করতে চাইছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখার পর একটা বিশ্বাস তৈরি করে ফেলেছেন, যারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন, পাশাপাশি প্রতিবেশী বা বন্ধু বান্ধবের থেকে শুনেছেন যে আপনারা এনবিপিতে এসে ভীষণ ভালো আছেন, প্রত্যেকের জন্য বলবো যে 9830235527 বা 37 নাম্বারটা নোট করেছেন তো? কারণ এই নাম্বারেই ফোন করে আপনাকে কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগটা করতে হবে। আসলে না এলে ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট হয় না। শুধুমাত্র অনুষ্ঠান দেখে আপনি সম্পূর্ণ ভালো হতে পারবেন না। হ্যাঁ, কিছুটা ভালো হবেন, ভালো অ্যাডভাইস পাবেন, কি করব কি করব না, কিভাবে চলবো না, সেগুলো বুঝে যাবেন। কিন্তু যখন জটিল সমস্যায় আপনি একেবারে ঘিরে ধরেছে আপনাকে, তখন কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন, যেটা শুধুমাত্র চেম্বারেই কিন্তু সম্ভব। আমরা আজকে আলোচনা করছি প্রবলেমটা নিয়ে, আরেকটু শুনবো।
অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসে আপনার মূলত আপনার যে জিনিসটাকে আপনাকে কাট ডাউন করতে হবে সেটা হচ্ছে আপনার যে জল আপনি যেটা খাচ্ছেন সেটা যাতে আপনার অ্যাটলিস্ট ফিল্টার জল হয় বা আপনার অ্যাকোয়াগার্ডের জল। যদি আপনি এমনিতে জল ব্যবহার করছেন সেটাকে অ্যাটলিস্ট আপনি ফুটিয়ে বয়েল করে তারপর আপনি ঠান্ডা করে খান, কারণ জল এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাত্রা রাখে। যেহেতু আপনার পেটের সমস্যা আপনার অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের পেটের মধ্যে অ্যালকালাইন আর অ্যাসিড দুটোই আমাদের সমপরিমাণ রয়েছে। যদি এখানে আপনার অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখনই আপনার অ্যাসিড রিফ্ল্যাক্সের মতো সমস্যা হবে বা আপনার জিআরডিএসিসের মতো সমস্যা হবে, আপনার অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসের সমস্যা হবে। এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণ আপনার পেটের মধ্যে থাকতে থাকতে কিন্তু সেটা আলসারেশনের সৃষ্টি করে। আপনার যে কোনো অর্গান বা আপনার খাদ্যনালী তার মধ্যে কিন্তু আলসারেশন ফর্ম করতে পারে, সেখানে কিন্তু আলসার হয়ে যেতে পারে। তো তার জন্য আপনাকে একটুখানি আপনার খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে। খালি পেটে অনেকক্ষণ থাকা একদমই চলবে না। বারে বারে খাবার খান, অল্প অল্প করে খাবার খান, কিন্তু খালি পেটে অনেকটা সময় আমাদের কাজের জন্য এরকম করতেই হয় যে আমরা হয়তো সকালে খাচ্ছি, আবার আমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা খাচ্ছি, মাঝখানে এতটা সময় আমাদের গ্যাপিং থেকে যাচ্ছে। ওই সময়টায় কিছু না হোক, যদি হেভি মিলন আমাদের খাওয়ার যদি টাইম না থাকে তাহলে সেখানে আমরা ফ্রুটস খেতে পারি বা আমরা ড্রাই ফ্রুটস খেতে পারি, স্প্রাউটস রয়েছে, যাতে খালি পেট আপনার না থাকে। তবেই কিন্তু আপনার অ্যাসিডের মাত্রা অতিরিক্ত পরিমাণ আপনার পেটের মধ্যে বেড়ে যাবে, আর সেটা কিন্তু আপনার আলসারেশনের সৃষ্টি করবে। আস্তে আস্তে আপনার সেখান থেকে আপনার পেটের মধ্যে আলসার হয়ে যাবে, আপনার যে কোনো অর্গানে হতে পারে, খাদ্যনালীতে হতে পারে। তো একটু এই জিনিসগুলোকে ফলো করতে হবে। অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস অনেকেরই এই সমস্যাটা নিয়ে অনেকেই খুব চিন্তিত থাকেন, কি করবে কি না, কিভাবে কি করলে সেটা ঠিক হবে। এইটা ঠিক করার প্রথম মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে আপনার খাবার হ্যাবিটকে চেঞ্জ করতে হবে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে করতে হবে, আর আপনাকে একটু সঠিকভাবে আপনার যে লাইফস্টাইলটা সেটাকে ঠিক করতে হবে। অতিরিক্ত রাত জাগা আপনার চলবে না, বা আপনার অ্যালকোহল কনজিউম করা আপনার জন্য খারাপ হবে, বা স্মোকিং করা আপনার জন্য খারাপ হবে। বাইরের খাবার, ফাস্ট ফুড, ফ্রাই ফুড এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনার যে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা, আপনার 70% সমস্যা এর থেকে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম ঠিক তো হয়ে যাবে, কিন্তু আপনি করে উঠতে পারবেন তো? কারণ আমাদের এই যে আমরা প্রোগ্রাম করছি, আমাদের আশেপাশে প্রচুর অফিস রয়েছে, এটাকে অফিস পাড়া বলা যায়। ঠিক 3:30-4টের সময় আমি যখন বাইরে বেরোলাম তখনই দেখলাম প্রত্যেকটি অফিস স্টাফদের খাওয়ার একটা টাইম, ওই সময় তারা কিন্তু খাচ্ছে। কি খাচ্ছে? ফাস্টফুড খাচ্ছে। তারপরে কোন জলটা খাচ্ছে? সেই ফাস্টফুড, অর্থাৎ রাস্তার ধারে রেখে দেওয়া জলটাই জকের থেকে নিয়ে তারা খাচ্ছে। খেতে হচ্ছে, কি করবে? প্রত্যেকদিন বাড়ি থেকে খাবার আনা সম্ভব না, এটা তার একটা বড় কারণ দেখায়। জল প্রত্যেকদিন বাইরে থেকে কিনে খাওয়াও হয়তো সম্ভব না, এটাও একটা বড় কারণ। অর্থাৎ এই মানুষগুলোর পেটের সমস্যা আসতেই পারে, কিছু করার নেই। আবার অনেক কিছু করার আছে, এই অনেক কিছু করার দিকটাই আমরা একটু আলোচনা করব। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। দুর্গাপুর থেকে বলছি, সঞ্জয় ঘোষ। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কি সমস্যা? সমস্যা বলতে গেলে কাজ, বাইরে বাইরে কাজ। হ্যাঁ, এই ওয়েদারে প্রচন্ড হারে শরীরে ঘাম হয়। হ্যাঁ, আর শরীরটা খুব দুর্বল লাগে। আচ্ছা, আপনার প্রেশার বা সুগার, থাইরয়েড এসবের কোনো সমস্যা কিছু রয়েছে? না, এসব আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনার শারীরিক দুর্বলতা লাগে আর আপনার প্রচুর ঘাম হয়, তাই তো? শরীর দুর্বল বলতে আপনার যখন সকাল থেকে ঘুম থেকে উঠি তো শরীর এসে ভারী হয়, অলসতা ভাব হয়। ধরো প্রচন্ড হারে ঘাম হলো, রাত্রে স্নান পান করলাম, হ্যাঁ, করলে শরীরটা একটু ভারী ভারী হয়। আচ্ছা, দেখুন, আপনার প্রথমত তো আপনি একটুখানি আপনার একটা লিপিড প্রোফাইল টেস্ট করাবেন। একটু আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা কিরকম কি রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। একটু আপনার লিপিড প্রোফাইল টেস্টটা করান। আর আশা করছি আপনার প্রেশার বা সুগার, থাইরয়েড এগুলো আপনি চেক করেছেন, তাই আপনি বললেন যে আপনার নেই। যদি চেক না করে বলে থাকেন যে আপনার মধ্যে নেই, তাহলে একটু বলবো যে একটু চেক করান। আপনার স্পেশালি প্রেশারটা আপনার একটুখানি চেক করবেন। আর চেষ্টা করুন যাতে আপনার খুব বেশি রোদে বাইরে যেতে না হয়। যদি আপনি বাইরে যাচ্ছেন, রোদে বাইরে যাচ্ছেন, তাহলে অ্যাটলিস্ট ছাতা ব্যবহার করুন। আর ডিহাইড্রেশন যাতে আপনার মধ্যে একদমই না হয়ে যায়, জলের মাত্রাটা যাতে পর্যাপ্ত থাকে। যেহেতু অলরেডি এতটা গরম, তার মধ্যে আপনি বাইরে যাচ্ছেন, আপনার প্রচুর ঘাম হচ্ছে, তো ডিহাইড্রেশন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে, সেখান থেকে আপনার সানস্ট্রোক হতে পারে। তার জন্য ডিহাইড্রেশন যাতে আপনার শরীরে না হয়, জলের মাত্রাটা আপনি একটু পর্যাপ্ত রাখবেন। আর একটুখানি আপনার লিপিড প্রোফাইল টেস্টটা করান। দুর্গাপুর আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন সেখানে এসে আপনি দেখা করবেন, আপনি সেটাও করতে পারেন। একটুখানি হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে, ফোন করে একটু যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। রিপোর্টস যদি আপনার করা হয়ে থাকে তাহলে সেই রিপোর্টসগুলো নিয়ে এসে দেখা করুন, নয়তো আপনি এমনিতেও এসেও দেখা করতে
করতে পারেন। তারপর কি করতে হবে, কিভাবে আপনি থাকবেন, কি খাবেন কি খাবেন না, সবটাই আমরা আপনাকে বলে সাহায্য করব। একদম ঠিক কথা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে ডাক্তারবাবুরা যেটা বলে সেটা সবসময় করা যায় নাকি, করে ওঠা সম্ভব নয়। তবে যেহেতু এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস নিয়ে আমরা আলোচনা করছি, তো ম্যাডামের থেকে একটু শুনবো যে কারণগুলো তো এটাই আপনি বলছেন, জলটাকে ঠিকঠাক খেতে হবে, মানে ভালো জল খেতে হবে যেটা আমরা বলি, এবং তার পাশাপাশি খাদ্য খাবারটাও ঠিক করতে হবে। কিন্তু এখন আমাদের যেহেতু অফিস আওয়ার্সটা অনেকটা বেশি, সারাদিন যারা বাইরে রয়েছে তাদের জন্য কি সাজেশন থাকবে, কিভাবে তারা চলবে, কি করবে যাতে একটু এই রোগ থেকে তারা রেহাই পেতে পারে? দেখুন, আপনার খাওয়া দাওয়াকে তো আপনার ঠিক করতেই হবে। আপনি সুস্থ না থাকলে আপনি কাজও করতে পারবেন না, তো সেটা বৃথা হয়ে যাবে আপনার জন্য। তো আপনি যখন, অবশ্যই প্রত্যেকটা অফিসে একটা লাঞ্চ ব্রেক থাকে, তো চেষ্টা করুন সেই লাঞ্চ ব্রেকটা অ্যাভেল করার। আপনি তখনই আপনার লাঞ্চ ব্রেক নিন, আপনি তখনই আপনার কাজটাকে একটু গুছিয়ে আপনি আপনার লাঞ্চ ব্রেক যখন রয়েছে তখন আপনি লাঞ্চটা প্রপার লাঞ্চ করুন। তারপর আরও যদি আপনাকে অফিসে অনেকক্ষণ থাকতে হয়, আফটার 3 hours 4 hours আপনি কিছু স্ন্যাক্স আপনি খেতে পারেন, হেলদি স্ন্যাক্স অবশ্যই। আপনি মাখানা খান, আপনি স্প্রাউটস খান, ড্রাই ফ্রুটস খান, এগুলো হেলদি অপশানস রয়েছে, ক্যারি করতেও আপনার জন্য ইজি, আপনি সেটা খেতে পারেন। ওই চায় ব্রেক নিয়ে কোনো লাভ নেই। আপনি একটু বাইরে গিয়ে চা বিস্কিট খেয়ে এলেন, স্মোকিং করার হলে চায়ের সাথে স্মোকিং করে এলেন, সেটা কিন্তু আরও আপনার পেটের সমস্যা বাড়াবে। যারা স্মোকিং করেন তাদের জন্য আমি বলবো, অনেকের অভ্যাস থাকে খাবার পরে একটু সিগারেট খেতে হবে, চায়ের সাথে সিগারেট খেতে হবে। এইটা কিন্তু অতিরিক্ত পরিমাণ আপনার পেটের মধ্যে অ্যাসিডের মাত্রা আপনার বাড়িয়ে দেয়। এবার আপনি বলবেন যে ধোঁয়া পেটে যাচ্ছে কি করে? আপনার ধোঁয়ার 80% আপনার লাংসে যাচ্ছে, কিন্তু বাকি শতাংশ কিন্তু আপনার, সেটা আমাদের যে খাদ্যনালী রয়েছে সেটা দিয়ে যারা ইনহেল করে, খাদ্যনালীর মাধ্যমে কিন্তু সেটা আপনার স্টমাক অবধিও পৌঁছে যাচ্ছে। অ্যাসিডিটির মাত্রা অতিরিক্ত বেশি থাকে। যদি আপনার এতে কোনো ডাউট থাকে, আপনি যে খাবার পরে সিগারেটটা খান বা আপনি যে চায়ের সাথে সিগারেটটা খান, সেটাকে আপনি বন্ধ করে দেখুন। আপনার যদি অতিরিক্ত গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে বা অ্যাসিডিটির প্রবলেম থাকে, আপনি দেখবেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কম হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে কিন্তু একটু আপনাকে নজর দিতে হবে। যদি এরকম অভ্যাস আপনার মধ্যে থাকে, একটু চেঞ্জ করুন আপনি জিনিসটাকে, যে আপনার খাবার পরেই আপনি অ্যাটলিস্ট 1 গ্লাস গরম জল খান, একটু বিট নুন দিয়ে খান, সেটা আপনার ডাইজেশনটাকে প্রপার করবে। আপনি অলরেডি আপনার জঠরাগ্নি ভেতরে আপনার কাজ করছে, এবার আপনি যখন সিগারেট যখন আপনি ইনহেল করছেন, তার ধোঁয়াটা আপনার ভেতরে গিয়ে আরও বেশি খারাপ করছে, সেটা আপনার ডাইজেশনের যে রুলসটা সেটাকে ব্রেকডাউন করে দিচ্ছে। তো সেখান থেকে আপনার ইনডাইজেশনের প্রবলেম আসছে, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, পেট ব্যথা বা আপনার লুজ মোশনের মতো প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটাকে কিন্তু আপনাকে একটু চেঞ্জ করতে হবে। সেম গোস ফর অ্যালকোহল। যারা কনজিউম করে তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের খাবারের হ্যাবিটটাই তখন চেঞ্জ হয়ে যায়। এই অ্যালকোহল কনজাম্পশন থেকেও কিন্তু আপনার পেটের প্রচুর সমস্যা আসতে পারে, আইবিএস এর মতো প্রবলেম আপনার হতে পারে। অনেকেই রয়েছে যারা রেগুলার অ্যালকোহল কনজিউম করে, সেখানে কিন্তু আইবিএস এর সংখ্যা খুব বেশি দেখা যায়, ওদের মধ্যে আইবিএস হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বেশি বেড়ে যায়। তো এই জিনিসগুলোকে একটু আপনাকে কাট ডাউন করতে হবে, একটু আপনাকে এগুলোকে ম্যানেজ করে চলতে হবে। একদম, কারণ পেটের সমস্যা হওয়ার একটা বড় শতাংশ, মানে যাদের পেটের সমস্যা হয় তারা কিন্তু যারা সারাটা দিন বাড়ির বাইরে থাকে, বাড়ির খাবার যারা বেশি খায়। আজকে ম্যাডাম যে কথাগুলো বললো, দেখুন আপনার সাথে একদম মিলে যাচ্ছে। এক তো আপনি লাঞ্চ সঠিক সময় করছেন না, অফিসের কাজের চাপ, একবারে 3টে, 3:30, 4টে নাগাদ গিয়ে লাঞ্চ করছেন, এবং টি ব্রেক মানে সত্যিই সেই রাস্তার চা, তার সাথে বিস্কিট এবং সাথে একটা সিগারেট, এটা আপনি করেন। আর বাড়ি ফেরার পর অ্যালকোহলটা বর্তমানে আপনার কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আর এই সব কিছু আপনার পেটের সমস্যাকে এবং আপনার প্রত্যেক দিনের স্বাস্থ্যকে কিন্তু ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। একটু ভাবুন না, নিজেকে ভালোবাসুন না, আর এই শখগুলোকে করুন, কিন্তু সেটা মাঝে মধ্যে করুন, অভ্যাসে পরিণত করবেন না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। প্রথমেই আপনাদের জানাই হচ্ছে অনেক অভিনন্দন আর হচ্ছে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে আমার একটা সমস্যা ছিল, তো আপনাদের চেম্বারে আমি গিয়েছিলাম কালীঘাট চেম্বারে এসেছিলেন? আচ্ছা আচ্ছা। যাই হোক, মোটামুটি অনেক জায়গায় দেখিয়েছি, বাট কোন রকম রেজাল্ট আসেনি। ওখানে গিয়ে মোটামুটি অনেকটা রিলিফ পেয়েছি। আচ্ছা, সমস্যার নামটাই তো শুনলাম না, মানে বলা যাবে কি সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল বলতে আমার একটু চুল ওঠার সমস্যা ছিল আর কি। এখন মোটামুটি সেই এখন চুলটা উঠছে না। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, এখন অ্যাসিডিটি হচ্ছে খুব, মানে কোনো কিছু খেলেই মনে হচ্ছে না, জলটা খেলেও যেন অ্যাসিড হয়ে যাচ্ছে, মানে খুব পেটের খুব সমস্যা হচ্ছে আর কি। ওকে ওকে ওকে, ম্যাডাম বলছেন। আচ্ছা, একটুখানি আপনার লিভার ফাংশন টেস্ট করা আছে কি? না না, আমার তো টেস্ট করা নেই। আমি ওখানে
গিয়েছিলাম, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে যোগাযোগ করলে হয়তো এটা সলভ হয়ে যেতে পারে। আচ্ছা। টেস্ট ওই জন্য করিনি আর কি। বেশ, অবশ্যই তার সলিউশন তো রয়েছে আর সলভও হয়ে যাবে, কারণ আপনার পেটের, আপনি যে বললেন আপনার সমস্যা হচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, যার আপনার জল খেলেও আপনার হজম হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে। একটু আপনাকে বলবো আপনি আপনার একটা লিভার ফাংশন টেস্ট করান, একটা এলএফটি রিপোর্ট আপনার করান, তাহলে আপনার দেখা যাবে আপনার লিভারটা ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না। অলরেডি যেহেতু আপনি একবার আমাদের কাছে এসে চিকিৎসা নিয়েছেন, তো আপনি বুঝতেই পারছেন যে আপনার চুল ওঠার মতো সমস্যা যদি ঠিক হতে পারে, তাহলে আপনার এই পেটের সমস্যা তো আমাদের কাছে কিছুই নয়। কারণ আমি সবসময় বলে থাকি যে আপনার পেটের যে কোনো রকম সমস্যার জন্য আপনাকে আয়ুর্বেদের হাতই ধরতে হবে, আর সেটা যদি আপনি আমাদের সাথে এসে যদি আপনি ট্রিটমেন্ট করান, তাহলে তো আর কোনো কথাই রইল না। কয়েকদিনের ট্রিটমেন্ট আপনাকে একটুখানি করতে হবে, আপনার 1-2 মাসের মতো একটু সময় দিতে হবে আপনাকে অ্যাটলিস্ট। আর একটু আপাতত আপনাকে বলবো যে আপনি সারাদিন যে জলটা খাচ্ছেন, একটু ঈষদুষ্ণ গরম জল আপনি খান, আর দুপুরে আর রাতে আপনি যে হেভি মিল লাঞ্চ আর ডিনার, তারপর আপনি 1 গ্লাস গরম জলের মধ্যে একটুখানি বিট নুন দিয়ে আপনি খান, দেখবেন আপনার ডাইজেশনটাও প্রপার হচ্ছে, আপনার অ্যাসিডিটির সমস্যাটাও আপনার হবে না। আপনার যদি হাইপার অ্যাসিডিটি হয়ে যায়, প্রচণ্ড আপনার অ্যাসিড হচ্ছে, আপনার গলা বুক জ্বালা করছে, বা আপনার মনে হচ্ছে যে গলার কাছে আপনার কিছু একটা এসে আপনার আটকে আছে, তাহলে কিন্তু আপনি একটুখানি গরম জল তাতে একটু বিট নুন দিয়ে আপনি একটু খেতে পারেন, অনেকটা আপনি রিলিফ পাবেন। আর আপনি যেহেতু আমাদের চেম্বার জানেন, যে কোনো একটা দিনে এসে আপনি আমাদের চেম্বারে একটু দেখা করতে পারেন। একটু শুধু জেনে নেবেন যে কবে আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু এসে আপনি দেখা করুন, আপনার সমস্যা একদম সমাধান হওয়ার জায়গা রয়েছে। একদম। অনেকেই শুনে ভাববে আরে কালীঘাটের কাছে চেম্বার আছে নাকি? হ্যাঁ, অবশ্যই রয়েছে। চেম্বার তো সর্বত্র রয়েছে, কলকাতারও বিভিন্ন জায়গায় রয়েছে, হাওড়ার বিভিন্ন জায়গায় রয়েছে, তার পাশাপাশি রাজ্যেরও প্রত্যেকটি বড় শহরে কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার। তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও পাচ্ছেন। সব বিষয়ে আসছি। সবার আগে বলবো দুর্গাপুরের কথা। ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু দুর্গাপুর চেম্বারে আপনারা পাচ্ছেন। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানের পর বহরমপুর, অবশ্যই বহরমপুর মুর্শিদাবাদের বন্ধুদের জন্য বলবো, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং কৃষ্ণনগর নদিয়ার বন্ধুরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কিন্তু বনগা, আমাদের নতুন চেম্বার বনগা, এবং সেখানে কিন্তু থাকছেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা। মালদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন, এবং আগরতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং তার পাশাপাশি জামশেদপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। তাছাড়া কলকাতা এবং হাওড়ায় প্রচুর চেম্বার রয়েছে, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার করে কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন শিবপুরে পাচ্ছেন, এবং তার পাশাপাশি কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। বুধবার দিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাল্টিগুড়িতে পাচ্ছেন, কলকাতার শোভাবাজার চেম্বারে পাচ্ছেন। বৃহস্পতিবার দিন কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকছে দক্ষিণ 24 পরগনা বন্ধুদের জন্য আমতলাতে, শুক্রবারে বেলুড়ে রয়েছে চেম্বার, এবং তারপর শনিবার খিদিরপুর, এবং রবিবার আবারও ল্যান্সটাউনে পাচ্ছেন। যারা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার করে, সোমবার পাচ্ছেন বেলুড়ে অবশ্যই, এছাড়া ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, সকলকে কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। বিস্তারিতভাবে জানতে 9830235527 বা 37 এই দুটি ফোন নম্বরে আপনাদের ফোন করতে হচ্ছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি দীপালি বলছি। কোথা থেকে বলছো দীপালি? বর্ধমান থেকে। বর্ধমান থেকে, বলো কি প্রবলেম? এই প্রবলেম হচ্ছে আমার মুখে প্রচুর ব্রণ বেরোচ্ছে না, সেই জন্য আমি ফোন করেছিলাম। আচ্ছা, ব্রণ বেরোচ্ছে, বয়স কত গো? 24। 24? হুম। 24 বছর। আচ্ছা, এটা কি আপনার রিসেন্টলি হচ্ছে না অনেকদিন ধরেই সমস্যা রয়েছে? না, রিসেন্টলি হচ্ছে। আচ্ছা, আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে কি? না, হচ্ছে না, মানে
কোনদিন হচ্ছে কোনদিনও হচ্ছে না। আচ্ছা, দেখুন আপনার তো প্রথমতই বোঝা যাচ্ছে যে আপনার পেটের সমস্যা রয়েছে, আর আপনার পেটের সমস্যা থাকলে কিন্তু আপনার একনে, পিম্পলস এগুলো হওয়ার কিন্তু প্রবণতা অনেকটাই শুনতে বেড়ে পাবো। যায়। তার সাথে যদি আপনার পিসিওডির মতো সমস্যা থাকে, আপনার যদি ওভারিতে সিস্ট এরকম যদি কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনার এই মুখের মধ্যে আপনার একনে বা পিম্পলস আসার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তো প্রথমত আপনাকে বলবো যে আপনি ছোট্ট একটা কাজ করুন, একটা আপনার লিভার ফাংশন টেস্ট করান। যদি সম্ভব হয় একটা পেটের ছবি আপনি করতে পারেন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি জেনে নিন যে আপনার কোথায় আর কবে আমাদের বর্ধমানের চেম্বারটা রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটু যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে একটু আপনাকে বলবো দেখা করার জন্য। মাত্র আপনার 24 বছর বয়স, এখনই যদি আপনার স্কিনের এত প্রবলেম থাকে, পরবর্তী সময় সেটা আরও বেড়ে যাবে। আর নখ লাগাবেন না একদমই, আপনার যেখানে পিম্পলস হয়েছে বা একনে হয়েছে একদমই সেখানে হাত বা নখ লাগানো একদমই কিন্তু চলবে না। আর একটু এখন কসমেটিক্স জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করুন ব্যবহার করাটা। যেটা প্রয়োজন হবে সেটা আমরা আপনাকে অ্যাডভাইস করব, সেরকম ভাবে আমরা আপনাকে গাইড করব। একদম পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, এবং পেটের সমস্যা মানেই প্রথমত নিজে ডাক্তার হয়ে যাই, নিজে ট্রিটমেন্ট করতে থাকি এবং আখেরে কিন্তু সমস্যার সমাধান করে উঠতে পারি না। তো পেটের সমস্যা থাকলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। ম্যাডামের থেকে এটাই সংক্ষেপে একটু জানতে চাইবো যে পেটের সমস্যা আমাদের কি কি সমস্যা ডেকে আনতে পারে। দেখুন, প্রথমত পেটের সমস্যা থেকে আমরা সেটা সকলেই দেখে থাকি যে স্কিনের অনেক কিন্তু সমস্যা চলে আসে। স্কিন আপনার ড্রাই হয়ে যাওয়া বা আপনার পিম্পল, একনে এগুলো হওয়া, চুলের সমস্যা আপনার হতে পারে, হেয়ার লসের মতো প্রবলেমও আপনার আসতে পারে, জয়েন্ট পেইন আপনার শুরু হতে পারে। স্পেশালি আমবাতের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে যদি আপনার স্টুল রেগুলার না হয় বা ক্লিয়ার না হয়, সেখান থেকে কিন্তু আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যা কিন্তু আপনার আসতে পারে। তো আপনার কাছে মনে হচ্ছে এটা সামান্য আপনার পেট ব্যথা বা হয়তো অ্যাসিডিটি হচ্ছে, আজকে একটু গ্যাস ফর্মেশন করেছে বা স্টুল ক্লিয়ার হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু আপনার শুধুমাত্র এইটুকুতেই কিন্তু সীমাবদ্ধ নয়। এটা কিন্তু আস্তে আস্তে আরও আপনার অনেক গুরুতর রোগ হয়ে যেতে পারে। তো তার জন্য প্রথম থেকেই আপনার পেটের যে কোনো সমস্যা যদি আপনার হচ্ছে, যে হয়তো আপনার রেগুলার সকালে উঠে পেট ব্যথা থাকে বা বমি ভাব হয় বা ভমিটিং আপনার হচ্ছে খাবার পর, তো সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। একটু ডক্টরের সাথে কনসাল্ট করুন, একটু ট্রিটমেন্টটা সঠিক সময়ে শুরু করুন, তাহলে বেশি কষ্ট আপনাকে পেতে হবে না। ট্রিটমেন্ট কিন্তু রয়েছে, পেটের যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন তার জন্য ট্রিটমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর সেই ট্রিটমেন্ট আপনাকে সম্পূর্ণ ভালো করবে, এই প্রতিশ্রুতি কিন্তু আমরা দিতেই পারি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা পৌঁছে গিয়েছিলেন তারা কি বলছেন, আমরা তো এনবিপির প্রশংসা করব, তাদের কথাই শেষ কথা, তাই অবশ্যই তাদের কথা একটু শুনে নিই এবং তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? আমার হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ, তখনই একটু ভালো ছিল, তারপরে আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাস দিয়ে খাইনি। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো আপনি? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ, সেই। হ্যাঁ। এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। নাম?
সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইটিস? হ্যাঁ আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা বা যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন? পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি, এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন? কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এনবিপির অনুষ্ঠান আপনি দীর্ঘদিন দেখছেন, অনুষ্ঠান শুনছেন, অনুষ্ঠান বোঝার চেষ্টা করছেন, এবং এনবিপির কর্মকাণ্ড সম্পর্কেও আপনার কিন্তু একটা ধ্যান ধারণা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনি জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পেটের সমস্যা বা অস্থির সমস্যা বা যে কোনো ধরনের নার্ভের সমস্যা বা আপনার সুগার বা ডায়াবেটিসের সমস্যা, আপনার প্রেশার বা আপনার কোলেস্টেরলের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু পাওয়া যায়। নার্ভের সমস্যা, পার্কিনসনের মতন সমস্যা, তার সমাধান এখানে পাচ্ছেন। স্কিন ওরিয়েন্টেড যে কোনো ধরনের প্রবলেম, তার মধ্যে সোরাইসিস হতে পারে, সেতির মতন সমস্যা হতে পারে, তার সমাধানও অনায়াসে দিচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। সব সমস্যার সমাধান পাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কিন্তু আপনি মনে মনে ভাবছেন একটা সমস্যার সমাধান তো এনবিপিতে গিয়ে হয়তো আমরা পাবো না, কারণ সমস্যা আনসারই নেই, কারণ সমস্যার নামটা ক্যান্সার। ক্যান্সারের কোনো আনসার নেই, এই কথাটা বহুজনের মুখ থেকে আপনারা কিন্তু শুনেছেন। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ক্যান্সারকে নিয়ে কি রিসার্চ করছে, কি রিসার্চ করে তারা কোন জায়গায় এলেন, এবং এর থেকে কি ট্রিটমেন্টের আশা আমরা পেতে পারি, কতটা ভালো হওয়ার আশা আমরা পেতে পারি। আমরা কেমো রেডিয়েশন নিচ্ছি, তারপরেও কি আসতে পারি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? ঠিক কোথাকার ক্যান্সারের ট্রিটমেন্ট এনারা করছেন, ঠিক ক্যান্সারের ট্রিটমেন্ট করে কতটা রেজাল্ট সাধারণ মানুষকে দিতে পারছেন। শুধুমাত্র শুনলাম ক্যান্সারের ট্রিটমেন্ট হয় চলে গেলাম তা তো নয়, প্রমাণটা চাই কতটা ভালো করতে পারছেন ডাক্তারবাবু, তার উত্তরটা আগে দিন, তারপরেই কিন্তু আমরা যাব। কারণ ক্যান্সার নিয়ে আমরা ভীষণ সিরিয়াস, কারণ জানি যে মানুষটির ক্যান্সার হয় সেই মানুষটা তার পরিবারের মানুষরাই বোঝেন যে কষ্টটা কতটা, শুধু কিন্তু শরীরের নয় মনের। এই যন্ত্রণা থেকে কি সত্যি এনবিপির চিকিৎসকেরা আপনাকে রেহাই দিতে পারছে? সব বিষয়ের উত্তর আজকে খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি তো রয়েছেন আপনারা, প্রথম ফোনও এসে গিয়েছে, একটু ফোনে কথা বলে নি, তারপর অবশ্যই আমাদের সাবজেক্টে আমরা যাব। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে বলছেন, একটু জোরে বলতে হবে দাদা। বয়স কত? বয়স 32। হ্যাঁ। আচ্ছা বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে গ্যাস অম্বল হয় প্রত্যেকদিন, প্রত্যেকদিন গ্যাস অম্বল হয়, তার জন্য ট্রিটমেন্টটা কি করছেন? তাহলে গ্যাস হয়ে যায়।
গ্যাস হয় সকালবেলা আবার। ট্রিটমেন্ট কিছু করছেন, কোনো মেডিসিন খাচ্ছেন? না 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 না। কোনো মেডিসিন খাচ্ছেন না, আচ্ছা, ওকে। পেট পরিষ্কার হয় কি আপনার? হ্যাঁ আপনার কি ডেইলি পেট পরিষ্কার হয়? হ্যাঁ পেট পরিষ্কার হয়। আপনার তাহলে খাওয়ার মধ্যে কি খুব বেশি রিচ খাওয়া হয়, বা কোনো রকম আপনি স্মোকিং করেন বা অ্যালকোহল কনজিউম করেন? না না। আচ্ছা, প্রথম আপনাকে বলবো কি আপনি উষ্ণ গরম জল, যখনই জল খাবেন সবসময় উষ্ণ গরম জলটা খান। আর এই যে আপনার গ্যাস অম্বলের সমস্যাটা, একটা কারণ হয় কি যখনই আমাদের পেট যদি পরিষ্কার না হয় তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকে। বা দ্বিতীয় নাম্বার, যদি আমাদের আঁতের মধ্যে যদি আমাদের আলসার হয়ে যায়, মানে ইন্টেস্টাইন যেটা রয়েছে, মানে আমরা বলেছি 15 ফুট 15 ফুট মতো লম্বা আমাদের আঁত আছে, তো 10 ফুট থাকে আমাদের ছোটো আঁত আর 5 ফুট থাকে আমাদের বড় আঁত। এই বড় আঁতের মধ্যে যখন আমাদের আলসার হয়ে যায়, আমরা কি শুনেছি মুখের মধ্যে আলসার হয়, কিন্তু আমাদের আঁতের মধ্যে যখন আলসারটা হয়ে যায় তাহলে কী হয়, এইরকম সমস্যাগুলো আপনার উৎপন্ন হয়। মানে আপনার দেখবেন কি স্টুল ক্লিয়ার হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার গ্যাস অম্বলের সমস্যাটা যাচ্ছে না। আবার মাঝে মাঝে দেখবেন আপনার পেটে কিন্তু ব্যথাও হবে। তো কী ধরনের রয়েছে, প্রথম আপনার ডায়াগনোসিসটা খুব করা দরকার রয়েছে। ইম্পর্টেন্ট এটাই হয় কি যে কোনো চিকিৎসা করার আগে আপনার ডায়াগনোসিস দরকার আছে কি আপনার প্রথম রোগটা কী, ঠিক না? তো উষ্ণ গরম জল যেটা বললাম আপনি সেটা আপনি খেতে পারেন। তার সাথে সাথে আপনি যদি পারেন আগরপাড়ায় থাকেন, আমাদের মধ্যম গ্রামে চেম্বার আছে, সেখানে এসে একটা ভিজিট করুন। পুরনো যদি আপনি যেটা কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন, প্রিভিয়াস যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। আমরা আপনাকে সুরাহা করব যেখানে আপনি গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে মানুষরা সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে গ্যাসের বড়িগুলো খায়, এটা কিন্তু কতটা ক্ষতিকারক জিনিস। তো এইরকম আপনি না করে আপনি প্রথম ট্রিটমেন্ট করান, যেখানে আপনি কী হবে কি এই যে গ্যাস অম্বলের সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে বলছেন, বলুন কি প্রবলেম? টিভির ভলিউমটা মিউট রাখবেন, বলুন কি প্রবলেম? আরেকজন কথা বলছে। হ্যাঁ বলুন কি প্রবলেম? আমার প্রবলেম, আমার বৌমার ইউট্রাস নেমেছে 10-12 বছর। ইউট্রাসে কি বলেছেন বৌমা, কি হয়েছে? ইউট্রাস নেমেছে। আচ্ছা, তা এখন প্রবলেমটা কি হচ্ছে? এখন একটু ব্লাড ও লাগছে, মানে কাপড়ে লাগছে একটু। মানে ইউট্রাসটা কি বড় হয়ে গেছে? ম্যাডাম টিভির ভলিউমটা আগে জিরো করুন, মিউট করুন। ইউট্রাসের কি প্রবলেম একটু পরিষ্কার করে বলুন, ডাক্তারবাবুরা কি বলেছেন? আচ্ছা, ইউট্রাস নেমেছে আর 10-12 বছর। এখন আপনাকে কি কোনো সার্জারি করতে বলা হয়েছে? হ্যাঁ, এখন অপারেশন করতে এখনই বলেনি বা, কিন্তু করতে হবে বলছে। আচ্ছা, যদি করে নেওয়ার পর যদি আপনার কোনো খারাপ কিছু থাকে আর সেখানে যদি আপনি যদি সার্জারি করে নেন, সেটা কি ভালো হবে? দেখুন একটা জিনিস আপনাকে আমি বলে দিই, আপনি টিভিতে শুনুন, তাহলে আপনার শুনতে সুবিধা হবে। দেখুন আপনার যে প্রবলেমটা রয়েছে, আপনার বৌমার যে প্রবলেমটা বললেন, তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ছিলাম, তো আপনার দেখুন কোনো না কোনো একটা জায়গা এটা এর সঙ্গে একটা রিলেটেড রয়েছে। যে কোনো টিউমার, যে কোনো সিস্ট বা যে কোনো পলিপস বা যে কোনো আমার অর্গান যে বৃদ্ধি হয়, তার জন্যে কিন্তু আমরা উইদাউট সার্জারি আমরা কিন্তু ভালো করতে পারি। এবার আমি আপনাকে কি বললাম, কি আপনি যদি সার্জারি করতে গেলেন আর সার্জারি করার পর আপনি দেখলেন কি সেই জিনিসটা আরও ছড়িয়ে গেল। কেন ছড়িয়ে গেল? কেন যে কোনো সার্জারি করার সময় আপনাকে কিছু মার্কার রিপোর্টগুলো করে নিতে হয়। সেই মার্কার রিপোর্টগুলো যদি বেশি থাকে আর সেখানে যদি আপনি সার্জিক্যাল কোনো কাজগুলো করতে যান, তার রোগটা কিন্তু ছড়িয়ে যাবে। তো আমি আপনাকে বলবো, যখন আপনার কাছে অপশান আছে কি উইদাউট সার্জারি আমি সুস্থ হতে পারি, কেন আপনি সার্জারি করতে যাবেন? আপনি কোনটাই থাকেন, কোনটাই সামনে আপনার হেরিয়া চেম্বার পড়বে বা মেছেদা চেম্বার পড়বে, সেখানে এসে আপনি একটু যোগাযোগ করুন। লাস্ট টাইম আমি মেছেদা গিয়েছিলাম, সেখানে আমার 2 থেকে 3টে পেশেন্ট ক্যান্সারে আছে, তারা কিন্তু অনেক ভালো। আমি অনেক দিন পর মেছেদা গিয়েছিলাম আর সেখানে দেখলাম আমার পেশেন্টরা কিন্তু হয়েছে। আর এই কারণের জন্যে এই সবার কাছে এই মেসেজটা দেওয়া কি ক্যান্সারে যে আমরা স্টার্ট করলাম, প্রথম লাইন আমাদের কি ছিল কি ক্যান্সারে কোনো অ্যান্সার নেই, কিন্তু এখন আমরা বলি ক্যান্সারে অ্যান্সার আছে, ক্যান্সার কিন্তু ভালো হয়। দেখুন আপনি যদি মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা বলেন, তো সেখানে আপনার কেমো আছে, রেডিয়েশন আছে, অপারেশন আছে, কিন্তু এটা করে নেওয়ার পর কি পেশেন্ট ভালো হয়? যেখানে আমি কোলাঘাটে একটা রেস্টুরেন্টের মধ্যে আমি
কিছু ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, এক যখনই আমি মিনিট। আপনি একটু ফোনটা নিন নাকি ফোন। আচ্ছা বলুন, যিনি আছেন না তাকে বলবো যে রিসিভারটা মুখের সামনে নিয়ে কথা বলতে নেই, আপনি লাইভ অনুষ্ঠানের মধ্যে রয়েছেন। বলুন কে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাডাম, বলছি আমি মুর্শিদাবাদ আমতলা পাট্টিবাড়ি থেকে বলছি। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বলছেন, কি প্রবলেমের জন্য ফোন করছেন? প্রবলেম বলতে ওনার অনেকদিন আগে একটু থাইরয়েড হয়েছিল, ঠিক আছে? কি হয়েছিল? থাইরয়েড। আচ্ছা, তো তারপরে সুগার হয়েছিল, সুগার থেকে ওর প্রেসার মানে লো প্রেসার হাই প্রেসার হয়, তারপরে হার্টের প্রবলেম দিয়ে ওখান থেকে পায়ের নিচে একটা ছোট, তারপরে সে অ্যাকচুয়ালি বাত বলছে না, বাত আছে, বাতে হয়েছে যে পায়ের উপরে, পায়ের তলাটা ছোট্ট একটা ঘা হয়েছিল, ওই ঘাটা থেকে দিয়ে বহরমপুর মেডিকেলে দেখাচ্ছে, দেখাতে ওখান থেকে একটা স্প্রে মলম দেয়, ওই জায়গাতে স্প্রে করে পাটা পুরা মানে ঘা টাইপের হয়ে যায়, ঘা টাইপের হয়ে গেলে জায়গাটা পচতে থাকে। আপনি কোনো ক্যান্সার মার্কার কিছু রিপোর্ট করেছেন? ব্লাড রিপোর্ট কিছু হয়েছে ক্যান্সার মার্কার রিপোর্ট? ব্যাঙ্গালোরের ওখান থেকে দেখিয়ে আপনি শুনুন ডাক্তারবাবু কিছু বলছেন, একা একা কথা বলে গেলে হবে না, শুনতেও হবে, শুনুন। বলেন। আপনি এবার টিভি পর্দা চলে যান, আপনাকে আমি বলছি আপনাকে কি করতে হবে। দেখুন আপনি নিজে বললেন কি আপনি থাইরয়েডের সমস্যা ছিল, থাইরয়েড থেকে আপনার সুগার আসলো, সুগারের পরে প্রেশার হলো, প্রেশারের পরে আপনার হার্টের সমস্যা হলো, হার্টের পর আপনার পায়ের মধ্যে একটা ঘা হলো, যেখান থেকে পুঁজ বেরোচ্ছে, এবার ঘাটা কিন্তু ভালো হচ্ছে না। এবার আপনি দেখুন সব কিছু জানেন, ঠিক আছে? আপনার থাইরয়েড থেকে সুগার, সুগার থেকে প্রেশার, প্রেশার থেকে হার্টের পর আপনার ঘা, ওয়েট কার জন্য করছেন? আপনার ক্যান্সারের জন্য। এইটাই দরকার আছে। দেখুন ক্যান্সার যে ডিজিজটা একদিনে হয় না, ক্যান্সার এখন আমরা না অনেক মানে অ্যালার্ট হয়ে গেছি। আজকে ক্যান্সার কেন ভালো হয়, কেন কি আমরা প্রথম স্টেজ সেকেন্ড স্টেজের মধ্যেই আমরা ধরা পড়ে যাই। যত সেলিব্রিটি রয়েছে তো তারা কিন্তু কি ক্যান্সার কিন্তু তাদের ভালো হয়ে গেছে। তো কী করে ভালো হয়ে গেছে? তারা কিন্তু অ্যালার্ট আছে। আজকে আমার ওয়েট রিডিউস হচ্ছে, দিন পর দিন কিন্তু আমাদের ওয়েট রিডিউস হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো রকম আমাদের টিউমার আমরা দেখতে পাই, সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার কাছে চলে যাই। আচ্ছা, ল্যাব যদি বলেন, আজকে আমাদের পাড়াতে যে মানে একটা না দুটো করে আমাদের ল্যাব হয়ে গেছে। এই কারণের জন্য আজকে আমরা কোনো ইউএসজি রিপোর্ট, এক্সরে রিপোর্ট, ক্যান্সার মার্কার রিপোর্ট, এই রিপোর্টগুলো করে আমরা জানতে পারি কি আমার টিউমার রয়েছে, সিস্ট রয়েছে, সেখানে কিন্তু রোগটা অন্যদিকে যাচ্ছে, তো আমরা ট্রিটমেন্ট নিতে পারি, সেখানে ভালো হতে পারি। তো দেখুন আয়ুর্বেদ একটা এরকম সাবজেক্ট আছে যেখানে আপনি ক্যান্সারকে ভালো করতে পারেন, আর অনেক পেশেন্ট আমরা ভালো করেছি। আজকে যে কথা আমি বলছিলাম, কোলাঘাটে যখন আমি কোনো একটা রেস্টুরেন্টের মধ্যে যখন নামলাম, আমার গাড়ির উপরে বোর্ড লাগানো থাকে ক্যান্সার হসপিটাল। তো সে ওয়েটার আমাকে বললো কি ডাক্তারবাবু আপনার বোর্ডে গাড়ির উপরে দেখলাম ক্যান্সার হসপিটাল বোর্ড লাগানো রয়েছে, তো আমার কিন্তু মা ক্যান্সার নিয়ে ভুগছে, আমি কাটাকের মধ্যে গিয়ে প্রায় 18 লাখ টাকা আমি খরচা করে দিলাম, সেই পেশেন্টটা কিন্তু মানে সার্জারি হয়ে গেল, কিন্তু আবার দেখছি এই জায়গাটা আমার কিন্তু বুকে ব্যথা হচ্ছে মায়ের, তো আমি কী করবো? তাই বললাম কি আমি কি যাবো আবার? তাও আপনি যেতেই পারেন, না যাওয়ার কি আছে। তো দেখুন উনি আমাকে নিজে বললেন কি 18 লাখ টাকা যখন আমি খরচা করেছিলাম, আমার রাস্তার উপরে জমি দু সাইডে ছিল, সেটা আমি কিন্তু বিক্রি করে গেলাম, কিন্তু আবার যদি এই টাকাটা লাগে কিন্তু আমি দিতে পারবো না। তো শুনে খুব মায়া লাগলো আমার। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে বাস্তব কথা। তো আজকে 18 লাখ টাকা মানুষ খরচা করে দেওয়ার পরও কিন্তু ওনার ক্যান্সারটা কিন্তু ভালো করতে পারলো না। কিন্তু আমি শুধু ওকে একটাই কথা বললাম কি দেখো বাবা, যেটা হয় না কি मैंने आपका नमक खाया तो आपके समय मैं ईमानदारी करूँगा, नमक हरामी नहीं करूँगा, लेकिन কিন্তু এখনকার যুগের মধ্যে তো সেটাও করে, ছেড়ে দিন। তো যেটা বলছিলাম, তো যে নুনটা খায়, তো এই কারণের জন্য আমি ওকে বললাম কি তোমাকে কোনো ফিস দিতে হবে না, আপনি শুধু কি করবেন, আপনি আমাকে সমস্ত রিপোর্টগুলো, আমি নিজের নাম্বারটা দিলাম, যত মায়ের যে রিপোর্টগুলো আছে সেগুলো আমাকে পাঠাও, যা করছো করো, যেখানে যাবে যা করবে করবে, অ্যাটলিস্ট আমি যদি তোমাকে দুটো মেডিসিন বলে দেবো, সেই মেডিসিনটা তুমি ইনটেক করো। আজকে আমাদের মেদিনীপুরের মধ্যে খড়গপুর, হেড়িয়া, মেছেদা, হলদিয়া 4টে চেম্বার, মাসে 2বার করে চেম্বার হয়, মানে 8 বার আমার গাড়ি ওখান থেকে পাস করে। তো 8 বার গাড়ির মধ্যে পাস করে যাও, তোমার জন্য আমি এটা ব্যবস্থা করে দেবো। এটা যদি তুমি খেতে যদি চালু করে দাও মায়ের জন্য, আমি কথা দিচ্ছি এই ক্যান্সারকে কিন্তু ভালো করতে পারবে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে ক্যান্সারের যে ট্রিটমেন্টটা, এটা একমাত্র কিন্তু আয়ুর্বেদ মধ্যে আছে। ঠিক মতন যদি আমরা ইনটেক করি, ঠিক মতন যদি সময় থাকতে থাকতে যদি ধরা পড়ে, ক্যান্সারকে কিন্তু ভালো করা যায়। আজকে আপনাকে আমি এরকম কোনো একটা টিপস বলবো, যে প্রোগ্রাম স্টার্ট করার আগে সুস্মিতা একটা খুব ভালো কথা বললো কি আমরা প্রমাণ চাই, ঠিক না, কি ক্যান্সার ভালো হচ্ছে কি হচ্ছে না। তো প্রমাণ যদি কথা বলেন, তো এনবিপিতে যদি বলেন, তো আমরা কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি।
এইরকম প্রচুর এরকম পেশেন্ট রয়েছে যেখানে আমরা ভালো করেছি। এই কারণের জন্যে আমরা প্রাউড হয়ে বলতে পারি কি আয়ুর্বেদিক কাছে ট্রিটমেন্ট আছে। তো আমি আপনাকে একটা টিপস দেবো, সেই টিপস নেওয়ার পর আপনি 10 দিন পর আপনি ব্লাড রিপোর্ট করান, যদি আপনি দেখেন আপনার সেলগুলো কিন্তু চেঞ্জেস এসছে, তাহলে কিন্তু আপনি আমাদের কাছে আসবেন। তো প্রথম টিপসটা আপনাকে বলবো, যদি কারো ক্যান্সার থাকে আপনার কিছু করতে হবে না, অ্যালোভেরা নিন। অ্যালোভেরা যে একটা গাছ থাকে, মানে একটা যে লিফ থাকে, এই লিফটা একটা নেবেন, তার মধ্যে 20টা টুকরো করবেন, আর 500 গ্রাম মধু নেবেন, ঠিক না? আর এর মধ্যে ফ্রুট জুস, মিক্স যে ফ্রুট জুস থাকে, এটা আপনি মিক্স করে একটা জুস তৈরি করুন, ঠিক আছে? ঘোলটা যে তৈরি করলেন, এটা প্রতিদিন দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার আধ ঘন্টা আগে এটা খেতে চালু করুন। আর 10 দিন পর ওনার ব্লাড রিপোর্টটা করান, দেখুন তো ওনার কাজ হচ্ছে কি হচ্ছে কিনা। আর যদি কাজ হয় তাহলে এসে ভিজিট করুন, ঠিক আছে? এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো দেখুন, ক্যান্সারে যে কোনো, আজকে বলেন যদি মাউথ ক্যান্সার, আমাদের ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার হয়, ওভরিয়ানে ক্যান্সার হয়, ইউটারাসে ক্যান্সার হয়, আজকে ছেলেদের মধ্যে অনেক অর্গানে ক্যান্সার পাওয়া যায়, লাংসে ক্যান্সার পাওয়া যায়। তো এই যে টোটাল যে ক্যান্সারগুলো আছে না, এর চিকিৎসা আছে। টাইমলি আমাদের চিকিৎসা করতে, আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আজকে আমরা পাড়াতে যখন চা দোকানে চা খেতে যাচ্ছি, সেখানে কিন্তু প্লাস্টিক ভাঁড়ে আমরা চা খাচ্ছি। কেন? মাটি ভাঁড়া কোথায় গেল? হারিয়ে ফেললাম। তো এই যে প্লাস্টিকের গ্লাসে যে আমরা চা খাচ্ছি, গরম চা প্লাস্টিকের মধ্যে পড়ে আমরা খাচ্ছি, এই কারণের জন্য আজকে আমাদের দেখছি 3 থেকে 4 জনের মধ্যে একটা কিন্তু ক্যান্সারের পেশেন্ট কিন্তু আমরা পাচ্ছি। তো এইরকম যদি ক্যান্সারের কোনো পেশেন্ট থাকে, তার আপনাকে বলবো নিজের লাইফস্টাইলটাকে একটু ঠিক করুন, মেনটেন করুন। আর যেটা আমরা বললাম সতর্ক, প্রিভেনশন খুব দরকার রয়েছে। আর আয়ুর্বেদ এই রাস্তাটাই দেখায় কি আগে যদি আপনি প্রিভেনশন হয়ে থাকেন, তাহলে কিন্তু ক্যান্সার মতন ডিজিজকেও কিন্তু আমরা ভালো করতে পারি। একদম খুব সত্য কথা। আসলে একজন মানুষ কখন একজন ভগবান হয়ে ওঠে বলুন তো আপনার কাছে? যখন আপনার জীবনকে সে রক্ষা করে, যখন আপনার প্রিয়জনকে সে রক্ষা করে। সে কারণে যখনই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে কোনো চেম্বারে আপনি পৌঁছে যান, যখন আপনি একটু টাইম দেবেন, তখন দেখবেন যে মানুষগুলো আসে, তারা কিন্তু ডাক্তারবাবুকে ভগবানের সঙ্গে তুলনা করে। তারা বলে বাড়িতে হয়তো আমার একটা ছোট্ট গোপাল আছে, সে আমার ইষ্ট দেবতা, পাশাপাশি ডাক্তারবাবু আপনি আমার ভগবান। তো ডাক্তারবাবুরা ভগবান হন, এবং সত্যি যে ভগবান হন তার একটা বড় প্রমাণ কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে গেলে কিন্তু আমরা পাই। যারা চলে আসবেন চেম্বারে, বা যারা ট্রিটমেন্ট করছেন, বা আপনার পরিচিত মানুষরা যারা ট্রিটমেন্ট করছেন, একটু কথা বলুন না, দেখবেন তাদের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তারা কিন্তু সত্যি বলবে যে এনবিপিতে গিয়ে একটা পরিবর্তন আমার জীবনে হয়েছে, আমার রিপোর্টে একটা পরিবর্তন হয়েছে, যে রিপোর্টটার পরিবর্তন আমি আশা করিনি বা অন্য কোথাও কিন্তু পাইনি। কে আছেন একটু চট করে দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বলছিলাম, শম্পা দাস। শম্পা দাস, বলুন শম্পা, কি প্রবলেম? আমার না অনেকক্ষণ ধরে বসে রয়েছি বা কোথাও গাড়ি করে যাচ্ছি, ও দেখছি যে পায়ের পাতা ফুলে যাচ্ছে। এটা আগে ছিল না, মানে 2 সপ্তাহ বা সপ্তাহখানেক হয়েছে আমি খেয়াল করছি যে এরকম হচ্ছে। আপনার বয়স কত? 29। কোনো ব্লাড রিপোর্ট আপনি করেছেন, ইউরিক অ্যাসিড রিপোর্ট? না না না। আচ্ছা, আপনি কি এসিতে বেশি থাকেন? হ্যাঁ, ওই অফিসে আর কি থাকা হয়। আপনাকে আমি একটা ব্লাড রিপোর্ট বলে দিচ্ছি, ব্লাড রিপোর্টটা আপনি করে নিন। ভিটামিন ডি আপনি রিপোর্টটা করাবেন, ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা আপনার ফল আছে, যে কারণের জন্য আপনার কিন্তু পায়ের সোয়েলিংটা আসছে। অনেক সময় আমরা দেখি ভিটামিন ডি যদি কম থাকে, আমরা যখন এসি ঘরে থাকি, আমাদেরকে দরকার কি আছে? ভিটামিন ডি তে ন্যাচারাল সোর্স কি? আমাদের রোদ। তো আজকে আমরা রোদে বসতে ভুলে গেছি, সবসময় কিন্তু এসি, অফিসে এসি, বাড়িতে এসি, গাড়িতে এসি। তো এই যে রোদ যদি না পাই, তাহলে কি হবে? ভিটামিন ডি এফিসিয়েন্সি হয়। এর জন্যে আপনাকে যদি বলবো কি রোদে দাঁড়ান, তো আজকে যদি আপনাকে রোদে যদি দাঁড়াবেন, তাহলে আপনার কি স্কিনে ট্যান পড়বে, অনেক রকম তো নতুন রকম সমস্যা। তো এখন তো মানুষরা ছাতে গিয়ে রোদে কেউ বসে না, তার কিন্তু সাবস্টিটিউট আপনাকে খুঁজতে হবে। ভিটামিন ডিতে যদি আপনি মেডিসিন যদি খেতে চালু করেন, তাহলে কী হবে? আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আপনি ড্রাই ফ্রুট নিয়ে যান, ড্রাই ফ্রুটের মধ্যে দেখুন আপনার আখরোট, কাজু, বাদাম, কিশমিশ, ঠিক আছে, সব রকম একটা মিক্স এখন পাওয়াও যায় মার্কেটে। দেখবেন এরকম একটা কৌটো পাওয়া যায়, আপনি রাখুন ব্যাগের মধ্যে। যখনই আপনার খিদে পেয়ে গেল, একটু 2 পিস খেয়েও নিন। সেখানে আমরা যে বলি বারবার, আপনি খালি পেট থাকবেন না, তো সেটাও আপনার কাজ করবে। তার সাথে সাথে এর কিন্তু অনেক রকম কাজ আছে, সেটাও করবে। তো দেখুন, অনেক মানুষ যদি এইভাবে, যে আমি আপনাকে বললাম, কি দরকার আছে আমি তো আপনাকে বলতে পারি কি আপনি আসুন, আমাকে এসে দেখান। কিছু কিছু জায়গা না এইরকম টিপস অনেক রকম কাজ করে। তো আপনি এটা করুন। এরপরেও যদি ভিটামিন ডি আপনার যদি কম থাকে বা ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে, এটা কিন্তু সিরিয়াস হয়ে চিকিৎসা করুন। কিন্তু আজকে আমরা একটা মানে ইম্পর্টেন্ট একটা ডিজিজ নিয়ে আলোচনা করছি, ক্যান্সার মতন ডিজিজ, যেখানে মানুষ নাম শুনে ভয় পেয়ে যায়। তো এই ডিজিজকে ভালো করার জন্য উইল পাওয়ার খুবই দরকার রয়েছে। যাদের মনে যদি জোর থাকে না, সেটাই কিন্তু ভালো হবে। আজকে যে সাহস করে
পেশেন্টরা কিন্তু চেম্বারের মধ্যে যায় বা যে সাহস করে, যে পেশেন্টরা কিন্তু ফোন করে, আমি বলবো সেই সাহস দেখিয়ে তারা কিন্তু প্রপারতে যদি চিকিৎসা করে না, তো ক্যান্সারকে ভালো করা যায়। যদি কোনো ক্যান্সার রোগী আপনাদের কাছে রয়েছে, তাদের মনটা কিন্তু ভাঙবেন না, বলবেন ভালো হতে পারবেন। আপনার মনে জোর দরকার। দেখুন, ডিজিজ রয়েছে, আমাদেরকে ফাইট করতে হবে। যদি আমরা ফাইট করতে পারি, ক্যান্সার সত্যি ভালো হবে। তো আপনাকে বলবো কি, এরকম যদি আপনার ভিটামিন ডি বা ইউরিক অ্যাসিড যদি বাড়া থাকে, এটা আপনি করুন। তার সাথে সাথে আপনি প্রপার রিপোর্ট যদি আসার পর যদি কিছু দেখতে পাচ্ছেন খারাপ আছে, ইমিডিয়েট চিকিৎসা করান। কেন কি, যে কোনো জিনিস, আজকে আর্থ্রাইটিস এত বড় চ্যাপ্টার, তো এই আর্থ্রাইটিসের মধ্যে একদিনে তো আর্থ্রাইটিস হলো না, আপনার দিন পর দিন আপনার যে সমস্যাগুলো শরীরের মধ্যে রয়েছে, এটা আমরা কি করি, নেগলেন্সি করি। নেগলেন্সি করার জন্যে আজকে আমাদের এই বড় বড় ডিজিজগুলো তৈরি হয়, যেখানে আমাদের দেখা যায় কি স্মল জয়েন্টগুলো আমাদের সব বেঁকেই যায়। তো আপনি দেখতে সুন্দর, পার্লারের মধ্যে গিয়ে কোটি কোটি টাকা আপনার খরচা করছেন, ঠিক আছে, ভালো ভালো জামা পরছেন, কিন্তু শরীরের ভিতরে যে ময়লাগুলো রয়েছে, এটা যদি আপনি রিটক্সিফাই না করেন, আগামী দিন আপনার শরীর খারাপ হয়ে যাবে, ঠিক না? একদম। তবে একটা বড় উত্তর কিন্তু পেলাম যে ক্যান্সারে যদি আপনার পরিচিত কোনো মানুষ আক্রান্ত হয়, তার যদি ক্যান্সার ট্রিটমেন্ট চলছে এবং সে যদি সেখানে স্যাটিসফাই না হন, সে যদি কেমো রেডিয়েশনের কষ্ট যদি সহ্য করতে পারছেন না, বা সে সেই কষ্ট থেকে বের হতে চাইছে, বা সে কেমো রেডিয়েশন নিতে চাইছে না, উপায় কিন্তু আপনার সামনে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবং যখন এনবিপি কোনো রোগকে নিয়ে ট্রিটমেন্ট করে বা রিসার্চ করে, তখন সেটা সম্পূর্ণভাবে করে। পুরোপুরি আপনাকে ভালো করার মতন যদি পাওয়ার থাকে, তবেই তারা কিন্তু অ্যানাউন্স করে এই মিডিয়ায় বসে যে হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, আপনারা আসুন, আমরা ট্রিটমেন্ট দেবো। এই কথাটা কিন্তু জোরের সঙ্গে বলছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই আর ভয় নেই, আর কোনো সংশয় নেই। যদি ক্যান্সারে আক্রান্ত কোনো চেনা পরিচিত আপনার মানুষ থাকে, বা আপনার পরিবারে যদি কেউ থাকে, অবশ্যই নির্দ্বিধায় চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে বলছেন, বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, লেম্বু হার্নিয়া কি পেটের লাইয়ের কাছে হয়? আচ্ছা, হার্নিয়া মানে হার্নিয়া কোথায় হয় এটা আপনি আমাকে প্রশ্ন করছেন? আপনার হার্নিয়া আছে? আপনি কি হার্নিয়ার সমস্যায় ভুক্তভোগী? আপনার কি রয়েছে হার্নিয়ার প্রবলেম? হ্যাঁ, একবার অনেকদিন আগে ফটো তুলেছিলাম, দেখিয়েছিল লেম্বু হার্নিয়া হয়ে। আচ্ছা, আপনার হার্নিয়া হয়েছে অনেক আগে আপনি দেখিয়েছিলেন। এখন কি আপনি প্রপার কোনো চিকিৎসা করছেন? না, কোনো চিকিৎসা করিনি। এই আপনার মতন মানুষই কিন্তু ক্যান্সার হয়, জানেন? আপনি জানেন কি আমার একটা হার্নিয়া হয়েছে, মানে আমার অর্গানে একটা বৃদ্ধি হয়েছে, যেখানে আপনার সফট টিস্যুগুলো বেরিয়ে যায়, সেখানে আপনি সব কিছু জেনেছেন, কিন্তু আপনি বাড়িতে বসে আছে, কোনো চিকিৎসা করছেন না। আজকে আমরা কি বললাম, অ্যাওয়ারনেসের দরকার। আজকে ক্যান্সার কেন ভালো হচ্ছে? কেন কি আমরা তার ফেস করছি, ঠিক আছে? আজকে আমার সে সাহস করে আমরা চেম্বারের মধ্যে যাচ্ছি, সাহস করে ট্রিটমেন্ট করছি। তো আপনার হার্নিয়া রয়েছে আর আপনি সেটাকে পুষে রেখেছেন। কারেন্ট আপনি ইউজের উপর আবার করান, কি পজিশনে রয়েছে সেটা জানুন, ঠিক না? আর হলদিয়াতে আমাদের চেম্বার আছে, আপনি যদি পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করে হার্নিয়া এই আপনার হলদিয়ার অ্যাড্রেসটা আপনি নিন, সেখানে এসে দেখা করুন আপনার কারেন্ট ইউএসজি রিপোর্টটা করে। অনেক আগে করেছেন সেটা ভুলে যান, এখন কারেন্ট কী পরিস্থিতি রয়েছে সেটা দেখুন। সেটা দেখার পর আপনি ট্রিটমেন্ট নিন। কথা দিচ্ছি হার্নিয়াও ভালো হবে। আর এটাও কথা দিচ্ছি, যদি প্রপার ওয়েতে যদি আপনি টাইমলি যদি চিকিৎসা করেন, তো ক্যান্সার মতন রোগকেও আপনি বাঁচাতে পারবেন। একদম ডাক্তারবাবু, তার মানে এটা আমাদের কাছে পরিষ্কার, কোনো হার্নিয়ার মতনের সমস্যা, কোনো টিউমারের মতন সমস্যা, পলিপ বা সিস্টের মতন সমস্যা, বা কোথাও দীর্ঘদিন ধরে একটা ঘা, একটা ক্ষত রেখেছেন, সেগুলো ভবিষ্যতে গিয়ে আমার ক্যান্সারে টার্ন নিতে পারে। একদম নিতে পারে। আজকে আমার কাছে আমতলাতে পেশেন্ট আমি আজকেই দেখলাম যে কারেন্ট 3 মাস ধরে আমার কাছে চিকিৎসা করছে, সে কিন্তু সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আসলো, তার কিন্তু ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড ছিল, টিউমার ছিল, সে কিন্তু টিউমারটা ভ্যানিশ হয়ে গেছে। তো টিউমার যদি ভ্যানিশ হয়ে গেছে, আমি তো কোনো চেম্বারের মধ্যে কি বলে নেপালা বা ছুরি আড়ি নিয়ে তো বসি না, ঠিক আছে? আমার কাছে কী আছে রয়েছে, আমার কাছে রয়েছে ভাই মেডিসিন, ঠিক না? তো আমার কাছে মেডিসিন আছে, এই মেডিসিনে আমি দিতে পারবো। ওই পেশেন্টের জন্য 3 মাসে আমি মেডিসিন দিয়ে ওনাকে দিলাম, সেখানে আবার ইউএসজি রিপোর্টগুলো দেখছেন ওনার ফাইব্রয়েড টিউমারটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো এই টিউমারটা যদি আমি ছেড়ে দিতাম, তো আগামী দিন CA-125 ওনার পজিটিভ হয়ে যেত। তো এইটাই হচ্ছে দরকার। যখন আমার কোনো ট্রিটমেন্ট হলো, টাইমলি যদি আমি জেনে গেলাম, তার চিকিৎসা নিলাম, চিকিৎসা নেওয়ার পরও কিন্তু ভালো হতে পেলাম। তো এই যে কোনো আপনার টিউমার, সিস্ট, পলিপস এগুলো যে হয়, এইটা কিন্তু হওয়া ঠিক নয়। আজকে দেখবেন লিম্ফোমা আমাদের শরীরের মধ্যে যেমন আপনার যে টিউমারগুলো হয়ে যায়, একটা হলো আপনি নেগলেন্সি করলেন, দুটো হলো নেগলেন্সি হলো, 3টে করলো, গোটা শরীরের মধ্যে যখন ভরে যাবে, আপনার যখন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, তাহলে পর কী করবেন আপনি? আর তখন সব পুরো গোটা শরীর কি সার্জারি হবে? তো যে কোনো সার্জারি, যে কোনো ডিজিজ
আপনাকে বলছি আমি কলব্লেডারের মধ্যে পাথর হয়েছিল, একটা পেশেন্ট 14 বছর বাচ্চা, সেই পেশেন্ট কী করলো, পেশেন্ট বাড়ির লোক অপারেশন করতে গেল, সেই পেশেন্ট কিন্তু ওখানে মারা গেছে। কী হলো, আপনি তো করতে গিয়েছিলেন ভালো, খারাপ হয়ে গেল কী কারণ? তো দেখুন, যে কোনো আপনি যখন সার্জারি করতে যাবেন না, তো বন্ড পেপারে আপনাকে সাইন করে নেওয়া হয়, ঠিক আছে, কি পেশেন্ট যদি মরে যায় আমাদের দায়িত্ব নয়। তো আপনি ভাবুন কি আমরা নিজের পয়সা দিয়ে চিকিৎসা করতে যাচ্ছি, সেখানে কিন্তু বন্ড পেপার আমরা সাইন করে দিচ্ছি, পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না। কেন আপনি এগুলো করতে যাচ্ছেন, কেন আপনি কাটাছেঁড়া করতে যাচ্ছেন? একটা যদি আপনার কাছে কোনো আর্মস নিয়ে যদি আপনার গুন্ডা মাওয়ালি যদি আপনার সামনে যদি চলে আসে, ঠিক আছে, তাহলে আপনি কী করেন, ভয়েতে সব টাকা পয়সা দিয়ে যান। কিন্তু এখানে তো দেখুন, আমরা আপনাকে মানে ওপেন আপনাকে আর্মস নিয়ে বসে আছে, তাকে কিন্তু আপনি পয়সা দিয়ে বলছেন এবার আমার গোটা শরীরকে আপনি ভেঙে দিন, ফেলে দিন, কেটে দিন, আর পেশেন্ট মারা যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না। তো বুদ্ধি করে কাজ করুন। যে কোনো ডিজিজ যদি আমার অর্গানকে বাঁচাতে পারে, যখন আমার কোনো টিউমার বা সিস্টকে ভালো করতে পারে, চেষ্টা করুন না। অনেক তো আপনি টাকা পয়সা খরচা করলেন, কি দরকার আছে আপনার? যদি যে বলছিলাম যে কোলাঘাটে একটা সামান্য একটা সাধারণ মানুষ, একটা ওয়েটার, যে হয়তো 8 থেকে 10 হাজার টাকা চাকরি করছে, তার বাপ দাদা জমি ছিল, সে বিক্রি করে কিন্তু তার 17 থেকে 18 লাখ টাকা খরচা করলো, ঠিক আছে, কি হলো পয়সা খরচা করে? পেশেন্ট কি বাঁচাতে পারছে? পেশেন্টে আবার কষ্ট হচ্ছে, ডাক্তার বলছে আবার ওকে নিয়ে আসুন। কোথা থেকে নিয়ে আসবে? সে রুগী এমনি মারা যাবে। তো দেখুন, মায়া লাগে এইসব, এই আমাদের ভারতবর্ষের মধ্যে যে এই যেরকম যে ডিজিজগুলো হয় না, তো এমনি আমরা যদি ঠিক মতো চিকিৎসা করি, আপনার অত পয়সাও লাগবে না, আর ট্রিটমেন্ট করে আপনি ভালো করতে পারবেন। একদম। একটু বলে রাখবো আপনাদের জন্য একটু চেম্বারের কথাগুলো, যে কোথায় কোথায় কিন্তু চেম্বার রয়েছে, কারণ সত্যি যখন মানুষের এত প্রবলেমের কথা শোনা যায়, তখন মনে হয় যখন ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে কেন পৌঁছে যাবেন না। একটা চেম্বারে গিয়ে যে কথাটা বলছিলাম, আপনি যদি কিছুক্ষণ সময়ও দেন না, কনফিডেন্সটা আপনার বেড়ে যাবে যে এত মানুষ যেখানে ভালো হচ্ছে সেখানে কেন আমরা ভালো হতে পারবো না। যিনি আছেন তাকে 1 মিনিট আমি সময় চেয়ে নেব। দুর্গাপুরের চেম্বারের কথা দিয়ে শুরু করব। দুর্গাপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষাল কিন্তু থাকছেন, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া আসানসোল, বাঁকুড়া, শিলচর, এছাড়া আগরতলাতে কিন্তু পরপর আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া আপনারা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাশাপাশি কলকাতা এবং হাওড়াতেও কিন্তু চেম্বার রয়েছে, যেমন ডক্টর বি শর্মাকে সোমবার করে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার কিন্তু আপনারা পাচ্ছেন শিবপুর এবং কিন্তু পেয়ে যাচ্ছেন লান্সডাউন চেম্বারে, বুধবার পাচ্ছেন বালচিগুড়ি এবং তার পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার করে উনি কিন্তু সময় দেন দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলা চেম্বারে, শুক্রবার দিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবার পাচ্ছেন খিদিরপুর চেম্বারে এবং রবিবার পাচ্ছেন আবারও ল্যান্সডাউন চেম্বারে। ম্যাডামকে মধ্যমগ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই শুক্রবার করে, বেলুরে পাচ্ছেন সোমবার করে, এছাড়া ম্যাডামকে বা ডক্টর এস ঘোষালকে বা ডক্টর এ হালদারকে প্রত্যেককে আপনারা কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে কিন্তু পাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম ওই প্রেসারের, হাই প্রেসারের। হাই প্রেসার আপনার, তাই তো? প্রেসারটা কত থাকে বলুন, বয়সটা কত রয়েছে বলুন? বয়স 55। 55। প্রেসারটা কত থাকে ডাক্তারবাবুকে বলুন? প্রেসারটা সবসময় বাড়াই থাকে, মানে ট্যাবলেট কোনো কারণে যদি প্রেসারের বড়ি না খাওয়া হয় আর কি। আচ্ছা, বেশ। মানে প্রেসারের ওষুধ আপনি খেয়ে প্রেসারকে কন্ট্রোল করছেন, তাই তো? হ্যাঁ বলুন স্যার। বলছি প্রেসারে যে আপনি ওষুধটা খাচ্ছেন, সেটা খাওয়ার পর আপনার প্রেসারটা কন্ট্রোল থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, না হলে ওই ইনকেস দেরি হয়ে গেলে সকালে খাবার কথা সন্ধ্যাবেলা খেলে ঠিক আছে, না খেলে মানে খুবই বাড়াবাড়ি হয়ে যায়। দেখুন না, সব থেকে আগে তো আপনাকে আমি একটা কথা বলবো যে ভুল করে ওষুধটা আপনি বন্ধ করবেন না, আপনি প্রেশারকে কন্ট্রোল করে রাখুন। কেন কি যে কোনো ডিজিজ, যে বড় যে ডিজিজগুলো হয় এটা কিন্তু প্রেশারের জন্য হয়।
তো আপনার যে কোনো সময় কিন্তু স্ট্রোক হতে পারে, যে কোনো সময় আপনার একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো আপনি আপাতত প্রেশারের ওষুধ আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, প্রেশার আপনি চিকিৎসা করুন। দেখুন আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা হচ্ছে আপনি প্রেশারকে কন্ট্রোল করার জন্য, কিন্তু প্রেশার যে আপনি কন্ট্রোলটা করছেন তার প্যারালাইনে আপনি চিকিৎসা করুন যাতে প্রেশারকে ভালো করতে পারি। আপনি কতদিন এইরকম ওষুধ নিয়ে চলবেন? কেন কি আগামী দিন আপনি দেখবেন কিডনি আপনার সমস্যা আসতে চালু হয়ে যাবে। কেন যারা প্রেশারের ওষুধ খায় তারা কিন্তু কিডনির সমস্যা হবে, ডেফিনেটলি হবে। আজকে যত ডায়ালিসিস পেশেন্ট আছে তারা কিন্তু কিডনি প্রেশারের ওষুধ খায়, এই কারণের জন্য তাদের কিন্তু কিডনির সমস্যা রয়েছে। তো আপনি প্রপার একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, আমাদের মেদিনীপুরে চেম্বার আছে, সেখানে এসে দেখা করুন, কিডনি প্রেশারকে আপনি পুরোপুরি ভালো করতে পারবেন। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমাদের বন্ধুদের জন্য বলবো যে যারা যোগাযোগ করতে ইচ্ছুক এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37 নিশ্চয়ই নোট করেছেন, সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন, কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।